দুইটা পয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে এ, মানে এটা হচ্ছে এ পয়েন্ট, আর মানে ইলাস্টিক কার্ভে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে কি বি পয়েন্ট। তো আমি যেটা করতেছি সেটা হচ্ছে বি পয়েন্টে হচ্ছে একটা ট্যানজেন্ট ড্র করব। তাহলে বি পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলে সেটা কোথায় হবে, এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে এই পয়েন্টে স্লোপ কত, বা এই পয়েন্টে স্লোপ কত, 0। ঠিক আছে। আচ্ছা, আর এই পয়েন্টে স্লোপ যদি বের করতে চাই তাহলে সেটা কি হবে, পিছনে বর্ধিত করলে এইটা হচ্ছে সেটা স্লোপ, রাইট? ঠিক কি না? তাহলে চেঞ্জ ইন স্লোপ কত, চেঞ্জ ইন স্লোপ এটাই, বুঝা নাই কথা? তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশন আসতে পারি, ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে যেটা সার্টেন যে অংশে আমাদের তোমাদের হচ্ছে ডিফ্লেকশন হচ্ছে বা ডেভিয়েশন হচ্ছে, যেটাই বলি, যদি দুইটা সেম না, কিন্তু ক্যান্টিলিভার বিমের কেন সেটা আমরা এক্সপ্লেইন করব। যে অংশটা আমাদের নিচের দিকে নেমে যাচ্ছে সেই অংশে আমাদের যে স্লোপটা, সেই স্লোপটা আলটিমেটলি চেঞ্জ ইন স্লোপ। তাহলে আমাদের এখানে থিটা এ বি যে ফর্মুলাটা আমরা শিখছিলাম সেটা এখানে থিটা এ এর ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে কি, মানে এই পয়েন্টের যে স্লোপটা, সেই স্লোপটা আলটিমেটলি হচ্ছে চেঞ্জ ইন স্লোপের সূত্রটা অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ, অবভিয়াসলি যাবে, কারণ এটা আমরা মাত্র দেখালাম। ক্লিয়ার? হ্যাঁ, সেম কারণ হচ্ছে যে দেখো, কারণ এটার তোমার স্লোপটা হচ্ছে 0, আলটিমেটলি ডিফারেন্স যখন করবা তখন 0 বাদ যাবে, 0 বাদ যাওয়া মানে আগেরটাই থেকে যাবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, এটা এই জন্য আমি এখানে লিখছি থিটা এ ইকুয়ালস টু থিটা এ। এখানে আমরা কেন মডুলাস ইউজ করছি, কারণ আসলে আমরা জানি না যে আসলে আমাদের লোডটা কি ডাউনওয়ার্ড না আপওয়ার্ড। ডাউনওয়ার্ড হলে জিনিসটা নিচে নামবে, সেক্ষেত্রে নেগেটিভ। আপওয়ার্ড হলে জিনিসটা উঠবে, সেক্ষেত্রে এটা পজিটিভ। আর আমি তোমাদেরকে এর আগের থেকে আমি বলে আসছি যে আমরা মোমেন্টের হিসাবগুলো পজিটিভ নেগেটিভ হলো যেটাই বলো, আমরা হিসাবটা কিভাবে করব, যে কন্টিনিউয়াস বিমের দিকে আমরা এক্সটেন্ড করব, দেন সেটা কনভেক্স হলে সেটা নেগেটিভ, কনকেভ হলে সেটা পজিটিভ। এখানেও তুমি সেম ভাবে অ্যাপ্লাই করতে পারো, বাট এখানে আমি তোমাদেরকে একটা অল্টারনেটিভ একটা জিনিস জানাই রাখতে পারি, যেটা আমি পার্সোনালি ফলো করি, আমার জন্য অনেক ইজি, সেটা আমি একটু বলে রাখি। সেটা হচ্ছে যে ধরো তোমার হচ্ছে যে এখানে এটাতে ফিক্স আপওয়ার্ড, হ্যাঁ, তো তোমার যদি লোডটা যদি আপওয়ার্ড থাকে তাহলে ডিফ্লেকশন শেপটা কেমন, এরকম না? হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি যদি বলি কম্প্রেশন সাইড কোন দিকে, উপরে, টেনশন সাইড নিচে, হ্যাঁ, তাহলে মাথায় রাখবা যে এখানে পজিটিভ মোমেন্টটা হবে উপরে, মানে আমরা মোমেন্টে পজিটিভ বলি না, তাহলে পজিটিভ হবে কোন দিকে, উপরে। আর মানে কম্প্রেশনটা যে সাইডে হবে মোমেন্টটা হবে সেদিকে, মানে মোমেন্টের ইয়াটা তুমি পজিটিভ নেগেটিভ হিসাব করবা সেদিকে। এখন এখানে কম্প্রেশন সাইড উপরে, তো মোমেন্টটা পজিটিভ। আবার ধরো আমরা এখানে হচ্ছে একটা ফিক্স সাপোর্ট নিছি, বাট এখানে আমাদের দোলনটা ডাউন, তাহলে এখানে কম্প্রেশন সাইডটা কোন দিকে, নিচে, তাহলে এখানে মোমেন্টটা নেগেটিভ। কথা বুঝতে পারছি? তুমি এটা ফ্যাক্ট চেক করতে পারো কিভাবে, তোমার লোডটা এদিকে পড়তেছে মানে কি, তোমার মোমেন্ট এখানে মোমেন্টটা কিন্তু এদিকে, তাহলে আলটিমেটলি এক্সটেন্ড করলে এদিকে হবে, এটা কি কনভেক্স নেগেটিভ। আবার এখানে মোমেন্ট এই লোডটা উপরে, তাহলে এখানে মোমেন্টটা কিন্তু এদিকে যাবে, তাহলে এটাকে তুমি এক্সটেন্ড করলে এটা এদিকে যাবে, এখানে কিন্তু আলটিমেটলি এটা কনকেভ আর পজিটিভ, এটা পজিটিভ মোমেন্ট। ঠিক আছে? সো এটা জাস্ট মানে এই টপিকের ক্ষেত্রে আমি জিনিসটা এভাবে করে দেখানোর চেষ্টা করতে, বা আমি মাথায় কিভাবে রাখবো। এখন তোমাদেরকে দুইটা দেখাচ্ছি, তোমরা যেটা কমফর্ট মনে হয় সেটা করো। ঠিক আছে? আচ্ছা, সো এরপরে দেখো আমরা সিম্পলি আচ্ছা এটার কথা বলছিলাম। তো এখানে দেখো আমরা এখন এটা ছিল এ পয়েন্ট, এটা ছিল বি পয়েন্ট। এ পয়েন্টে আমার এটা ছিল আমার ইলাস্টিক কার্ভ, তার মানে কি এটা কি এই দূরত্বটা হচ্ছে আমার এ পয়েন্টের ডেভিয়েশন, রাইট? এ পয়েন্টে কি ডেভিয়েশন, তাহলে আমি এটা নাম দিব টি এ বাই বি। এ বাই বি কেন? কারণ ডেভিয়েশনটা হচ্ছে এ তে, তুমি ট্যানজেন্টটা ড্র করছো কোথায়, এই যে বি তে, মানে এই বি এর রেসপেক্টে, এই ট্যানজেন্টের রেসপেক্টে বের করছো না, এইজন্য। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এই ডেভিয়েশনটা আলটিমেটলি হচ্ছে এখানে ডিফ্লেকশন। কেন? কারণ তুমি খেয়াল করো, এটা আলটিমেটলি নেমে গেছে এতটুকু। আমরা ডিফ্লেকশন মানে কি, ইলাস্টিক কার্ভটা নরমাল যে রেফারেন্স যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে যতটুকু নেমে গেছে ইলাস্টিক কার্ভটা, সেটা হচ্ছে ডিফ্লেকশন। ঠিক আছে? তো দেখো তোমার এখানে নেমে গেছে কি, তাহলে এটাই ডিফ্লেকশন, আবার এটাই কি ডেভিয়েশন। কিন্তু সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে ডিফ্লেকশন আর ডেভিয়েশন সেম না। কেন? দেখো এই দেখো এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম, দেখো এটা এখানে এভাবে করে আসছে, তাহলে দেখো এই পয়েন্টে আমার এটা হচ্ছে কি ডিফ্লেকশন। কিন্তু তুমি এখানে ট্যানজেন্ট ড্র করো, এটা হচ্ছে ডেভিয়েশন। কথা বুঝতে পারছি? সো ডিফ্লেকশন আর ডেভিয়েশন জিনিসটার ডিফারেন্স হচ্ছে যে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে, কিন্তু ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে সেম। তাহলে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমাদের জন্য কাজটা একটু ইজি হয়ে গেছে,
সেটা কি আমরা ওই যে তোমার ডেভিয়েশনের যে ফর্মুলা সেই ফর্মুলা দিয়ে আমরা ডিফ্লেকশন বের করতে পারবো। আবার চেঞ্জিং স্লোপের যে ফর্মুলা সেই ফর্মুলা দিয়ে আমরা সার্টেন পয়েন্টে স্লোপ বের করতে পারবো। কথা বুঝতে পারছি? আচ্ছা, এবার আমরা একটু সিম্পলি সাপোর্টেড বিমে আসি। এখানে দেখো আমরা এই পয়েন্টে যদি বলি এই পয়েন্টে এটা হচ্ছে ডিফ্লেকশন, এটা হচ্ছে ডেভিয়েশন। আবার সি পয়েন্টে যদি আসি তাহলে এটা পুরোটা কি ডেভিয়েশন। এই পয়েন্টে ডিফ্লেকশন কত? 0। এই পয়েন্টে ডিফ্লেকশন 0। তাহলে এখন দেখো এটাকে আমরা বলতে পি সি বাই এ, কারণ সি পয়েন্টে ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু এ, আর এটাকে টি বি বাই এ কেন? বি পয়েন্টে ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু এ, আর এটা হচ্ছে যে ডেল ই বা ডেল বি যেটাই বলো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখো কিছু কথা লিখছি আমি, সেটা হচ্ছে কি তোমার এই যে এ ডেভিয়েশনে কিভাবে বের করব? 1/ei মোমেন্ট এরিয়া অফ সিএ, মানে এই অংশের মধ্যে যে মোমেন্ট এরিয়া সেটা বের করব, ইনটু সেন্ট্রাল ডিসটেন্স কার থেকে হিসাব হবে? এটা থেকে, সিএ রেসপেক্টিভ। আচ্ছা, এরপরে দেখো তোমার হচ্ছে এটা কি? এটা হচ্ছে যে তোমার এই যে এটা বের করতে আছে, এটা কি হবে? 1/ei মোমেন্ট এরিয়া বিএ, মানে এই অংশের মধ্যে যে মোমেন্ট এরিয়া সেটা আমি লিখব। সেন্ট্রাল ডিসটেন্স কার থেকে হিসাব হবে? বি পয়েন্ট থেকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো 2 এবং 4, এটা একটু বুঝাই। এটা একটু দেখো, এটা সিমিলার অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হিসাব। এটা হচ্ছে এই যে দেখো ই, এই যে EF এটা ডিভাইডেড বাই এটা ইকুয়ালস টু এটা ডিভাইডেড বাই এটা বলা যায় না? সো EF বাই x ইকুয়ালস টু PCA C বাই a ডিভাইডেড বাই L, সেখান থেকে আমরা EF বের করতে পারবো। মূল কথা হচ্ছে কি যে সিম্পলি সাপোর্টেড বিমে এই ডিফ্লেকশনটা বের করার জন্য এই কাজটা করা। কারণ তোমার দেখো এই যে x এর ভ্যালু মানে এই দূরত্বটা তোমাকে দেওয়া থাকবে, TC বাই a মাত্র বের করলাম স্টেপ 1 এ, আর L তো তোমাকে দেওয়া থাকবে। তাহলে এই প্রসেসে আমি কি বের করতেছি? সার্টেন পয়েন্টে ডিফ্লেকশন কত সেটা বের করতেছি। তো এত কাজ কেন করতে হচ্ছে? কারণ আমি এখানে সরাসরি ডিফ্লেকশন বের করার কোনো ফর্মুলা আমার কাছে জানা নাই, যেটা এখানে জানা ছিল ডাইরেক্ট আমরা অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু এখানে আমরা করতে পারতেছি, ঠিক আছে? তো এইভাবে আমি কি বের করলাম? এই সার্টেন পয়েন্টে ডিফ্লেকশনটা বের করলাম। আর এটা কি? এটা হচ্ছে যে তোমার এই যে বি পয়েন্টে দেখো ডেল সমান কত? EF মাইনাস এত, মানে হচ্ছে যে কি এটা মানে কি হবে? পুরো EF টা তুমি এখানে বের করছো না, এটা থেকে এটা বাদ দিলে এটা চলে আসবে। দ্যাটস ইট, আর কোনো কাজ নেই। আসসালামু আলাইকুম। আচ্ছা, সো এই হচ্ছে যে আমাদের এই দুটো জিনিসের মধ্যে তফাৎ। এখন আমাদের আমরা এই যে টপিকটা বা আমাদের মূল কনসার্ন হচ্ছে যে কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড। এই মেথডটাতে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে চেষ্টা করব যে আমরা ক্যান্টিলিভার মেথডটা করার, ঠিক আছে? আচ্ছা, বাই এনিতে যদি এরকম একটা কোনো জিনিস চলে আসে বা এরকম কোনো কিছুতে যদি আমরা এই যে পড়ে যাই, সেক্ষেত্রে আমি দেখা রাখলাম, সেক্ষেত্রে আমরা এইভাবে অ্যাপ্লাই করব, ঠিক আছে? সো এরপর আমরা এরপর আমরা যদি যাই, এখানে কিছু বাংলা কথা লেখা আছে, ঠিক আছে? এখানে হচ্ছে কি যে জিনিসটা হচ্ছে কি যে আমি একটু পরে আমরা দেখব, সেটা হচ্ছে দেখো তোমরা নরমালি আমি যদি বলি যে এটার এরিয়া কত? হাফ ইনটু এটা ধরো যদি বেজ হয়, এটা যদি তোমার হাইট হয়, তাহলে এটার এরিয়া কত? হাফ ইনটু বেজ ইনটু হাইট না? হ্যাঁ, আর এটা সেন্ট্রাল ডিসটেন্স এখান থেকে কত হয়? এই জায়গায় হয়, ঠিক কি না? তাহলে আমরা কি বলি 1/3 অফ বি, নাকি? এটা তো তোমরা সবাই জানো। এখন আমার কথা হচ্ছে যে যদি গ্রাফটা এরকম হইতো, এটা কত ডিগ্রি কার্ভ? 1 ডিগ্রি। এখন গ্রাফটা ধরো 2 ডিগ্রি কার্ভ, কারণ মোমেন্ট ডায়াগ্রামে তুমি 1 ডিগ্রি কার্ভ পাবা অনেক কম, রাইট? তো সেক্ষেত্রে তোমার তো জানা লাগবে যে 2 ডিগ্রি কার্ভ হলে এক্ষেত্রে আমি এরিয়া কিভাবে বের করব। এটা হচ্ছে এরিয়া ফর্মুলা, আর এটা হচ্ছে কি ডিসটেন্স ফর্মুলা। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? তোমরা কি এটা জানো? ইন্টিগ্রেশন না, ইন্টিগ্রেশন করতে পারো। এখানেটাই যাবো, সেটা হচ্ছে 1 বাই এরিয়ার ফর্মুলা হবে 1/n+1 ইনটু ph, আর x সেন্ট্রাল ডিসটেন্সের যেটা সেটা হচ্ছে 1/n+2 ইনটু কত? তুমি একটু খেয়াল করো, এটা তুমি থাম্ব রুল হিসেবে জিনিসটা অ্যাপ্লাই করতে পারো। সেটা কিভাবে দেখো? এই যে এটা একটু চেক করো, এটা কত ডিগ্রি কার্ভ? 2 ডিগ্রি না, সরি 1 ডিগ্রি না? তাহলে দেখো 1/1+1 মানে কত? 1/2 ph, আর এটা কি 1/n+2 মানে n এর ভ্যালু কত? 1, তো 1+2 মানে কত? 1/3। তাহলে এটা যদি 3 ডিগ্রি কার্ভ হতো, তাহলে এরিয়া কত ডিগ্রি এটা বলছেন? n মানে কত? n মানে কত ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা যদি তোমার 3 ডিগ্রি কার্ভ হয়, ঠিক আছে, অর্থাৎ 3 ডিগ্রি কার্ভ মোমেন্টে 3 ডিগ্রি কখন আসে? যখন আমার এটা ভ্যারিং লোড হয়, ঠিক আছে? তো 3 ডিগ্রি কার্ভ হলে এরিয়ার ফর্মুলা কি হবে? 1/4 ইনটু ph, ঠিক আছে? আর সেন্ট্রাল ডিসটেন্স হবে কত? 1/5, ঠিক আছে? সো আমার মনে হয় এটা বুঝতে পারছো।
আরেকটা জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে যে কনসেন্ট্রেটেড লোডের মোমেন্ট ডায়াগ্রাম হয় ট্রায়াঙ্গুলার, এটা তো তোমরা সবাই জানো। কনসেন্ট্রেটেড লোডের মোমেন্ট ডায়াগ্রাম ট্রায়াঙ্গুলার হয়, এটা সবাই জানো। কিন্তু কনসেন্ট্রেটেড মোমেন্টের মোমেন্ট ডায়াগ্রাম কেমন? ট্রাপিজয়েড। হ্যাঁ, ট্রাপিজয়েড। কে বলছে? আমি তুমি কি বলছো? না, ওই যে একটা মোমেন্ট দেখছিলাম মতো লাগছে লোড। ট্রাপিজয়েডের মধ্যে হইলে তোমার ব্যারিং লোড আসতে হবে, বা তোমার হচ্ছে যে তোমার ইয়ে আসতে হবে, এটা কিছু বলে ইউডিআর আসতে হবে, ঠিক আছে? আমার নরমালি ধরো এটা একটা তোমার জাস্ট একটা কনসেন্ট্রেটেড মোমেন্ট, ঠিক আছে? তাহলে এটার মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে? এটা আমরা ট্রায়াঙ্গুলার হবে, রেক্ট্যাঙ্গুলার হবে। রেক্ট্যাঙ্গুলার। আর এখানে বাকি তোমার তো নিচে যাবে। হ্যাঁ, ডাইরেক্ট যদি ডাউনওয়ার্ড হয় তাহলে সরাসরি মানে জিনিসটা হবে এরকম। হ্যাঁ স্যার এরকম এটা তো তোমার নেগেটিভ না, এরকমই হয়। বুঝতে পারছো? জি স্যার। সো এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? কি বলছি যে কনসেন্ট্রেটেড মোমেন্টের মোমেন্ট ডায়াগ্রামটা কি হবে? রেক্ট্যাঙ্গুলার, ঠিক আছে? এটা তো বুঝতে পারছো, এখন মুখস্থ করো, ঠিক আছে? আচ্ছা, আর ইআই কে বলা হয় ফ্লেক্সুরাল রিজিডিটি, এটা আমরা জাস্ট একটা বলে রাখলাম এটা। আচ্ছা, আরেকটা কথা এখানে সোজা বাংলায় লেখা আছে, এটা আমি একটু জাস্ট নরমালি বলি, সেটা হচ্ছে যে আমি এটার ব্যাপারে অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। সেটা হচ্ছে কি যে আমরা যে মোমেন্ট ডায়াগ্রাম আঁকতেছি, মোমেন্ট ডায়াগ্রামটা কিভাবে আঁকবো বলছিলাম যে আমার লোডটা যেভাবে পড়বে, লোডটা ডাউনওয়ার্ড করতে পারে, লোডটা আপওয়ার্ডে করতে পারে। সো যেভাবে পড়বে আমি সেভাবে জিনিসটাকে মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো, ঠিক আছে? অর্থাৎ ধরো আমি তোমাকে যদি বলি ধরো এখানে এটা একটা কি ব্যারিং লোড, ঠিক আছে? আচ্ছা, এটার আমাকে কেউ যদি বলবা যে এটার এসএফডির যে গ্রাফটা সেটা কেমন হবে? এটা তো 2 ডিগ্রি এসএফডি হবে, এটার গ্রাফটা কেমন হবে? বলো তো, মানে কি এরকম হবে নাকি এরকম হবে? স্যার উপরেরটা এটা না, এটা উপরেরটা স্যার উপরেরটা। হ্যাঁ, যেহেতু মানটা কমবে ডিক্রিজিং কারণ এটা নিচে। হ্যাঁ, স্যার রেঞ্জ ওকে ওকে ওকে, তাহলে আমাকে দেখি বলো তো এটা একটু কি রকম হবে বলো তো? এটার ক্ষেত্রে এসএফডিটা কেমন হবে? এরকম না এরকম? স্যার ইনক্রিজিং তখন ইনক্রিজ করবে নিচেটা না উপরটা বলো? নিচেটা। এখন এটা যে করলাম এটার সাথে কয়জন এগ্রি করে? সবাই এগ্রি করে। কি বলো? স্যার বৃষ্টি করা হ্যাঁ, স্যার বৃষ্টি স্যার ঠিক আছে এটা ঠিক আছে। আচ্ছা, দেখো এটাকে বলা হয় কি একটা ইনক্রিজিং তোমার হচ্ছে যে লোড। এই ক্ষেত্রে তোমার অ্যাসেপ্টিক হচ্ছে ডিক্রিজিং হলে অ্যাসেপ্টিক হচ্ছে নরমালি আমি জানি না তোমরা অ্যাসেপ্টিক কি শিখছো। এখানে একটা কথা খুব পপুলার, সেটা হচ্ছে যে ডায়াগ্রামটা হচ্ছে ছাতা মেথড, স্যার রেঞ্জ মোমেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে? অর্থাৎ মোমেন্ট ডায়াগ্রামে অ্যাসেপ্টিক ছাতা মেথড, শুধু খালি একটা ক্ষেত্রে তোমার হচ্ছে যে কি ব্যতিক্রম, সেটা হচ্ছে যে এটা ছাতা মেথড অ্যাপ্লাই করা হয় আন্ডার ডিক্রিজিং, ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর মোমেন্ট ডায়াগ্রাম অলওয়েজ কি ছাতা মেথড রাখতে হবে, মানে কি তোমার লোড যেদিকে পড়বে তুমি ছাতাটা সেভাবে ধরো, লোড যদি এভাবে পড়ে তাহলে সেক্ষেত্রে কি হবে, ঠিক না? তো এগুলো একটু মাথায় রাখবে, এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট, এগুলো একটু জানা থাকা লাগে, ঠিক আছে? সো আমাদের এখানে এই টপিক আসলে শেয়ারফুল ডায়াগ্রাম নিয়ে কোনো কাজই নেই। সো আমাদেরকে এখানে ডিরেক্ট লোড থেকে ডিরেক্ট কোথায় চলে যেতে হবে, মোমেন্ট ডায়াগ্রামে। সো সেজন্য আমি বলতেছি এখানে মোমেন্ট ডায়াগ্রামের জিনিসগুলো একটু বেসিকগুলো ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো আমি এটা এখানেই বলা হয়েছে। সো আমরা নেক্সট স্কুলে যাই। আমরা একটা প্রবলেম দেখি, হ্যাঁ? প্রবলেম দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। কোশ্চেনটা একটু দেখো যে for the overhanging beam shown below, compute the moment of failure about C of the moment diagram included between the supports at A and C. আমাদের চিত্রটা হচ্ছে এরকম। অর্থাৎ এখানে এটা একটা ওভারহ্যাঙ্গিং বিম, এটা বুঝতে হবে কোন পোরশনটা, এই পোরশনটা হচ্ছে ওভারহ্যাঙ্গিং, ঠিক আছে? তো এখানে এই জায়গায় একটা সাপোর্ট আছে, এই জায়গায় একটা সাপোর্ট আছে, দুইটা সাপোর্টের রিঅ্যাকশনগুলো সলভ করে দেওয়া আছে, ঠিক আছে? এখন বলা হয়েছে কি দেখো যে কম্পিউট দ্য মোমেন্ট অফ এরিয়া অ্যাবাউট সি, মোমেন্ট অফ এরিয়া কার রেসপেক্টিভ এর করতে বলছে সি পয়েন্টের রেসপেক্টিভ, ঠিক আছে? ইনক্লুডেড বিটুইন দ্য সাপোর্টস এ এন্ড সি, মানে এ এন্ড সি এর মধ্যে এই অংশের মধ্যে আমাকে মোমেন্ট অফ এরিয়াটা ক্যালকুলেশন করতে বলা হয়েছে, ঠিক আছে? তোমাকে বলে দেওয়া হয়েছে মোমেন্ট অফ এরিয়া বলতে তুমি রেডিয়ার কথা বলছো না, বুঝে নাই? মোমেন্ট অফ এরিয়া বলতে একটু রেডিয়ার কথা বলছো। এটা তো ভ্যারি করতেছে, তোমাকে বলে দিবে
মোমেন্ট অফ এরিয়া কোন এরিয়ার মধ্যে যোগ করতে হবে, ঠিক আছে? বা আমরা যতটুকু অংশ ডিফ্লেক্টেড হচ্ছে বা যতটুকু অংশ মানে ওঠানামা করতেছে ইলাস্টিক কারণে ওই অংশটা আমরা এখানে কনসিডার করব, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে কোশ্চেন, ওকে? তো আমরা যদি আচ্ছা এই কোশ্চেনটা বা এই কোশ্চেন এই চিত্রটা আর কোশ্চেনটা দেখে বুঝতে পারছো? হ্যাঁ, তো আমরা যদি একটু সলভে যাই, একটু দেখো সলভটা এই এই অ্যাসেম্বলি গ্রাফটা এটা অহেতুক, এটা জাস্ট আমি এমনি দেখাইছি, ঠিক আছে? এটা প্রথম ম্যাথ যেহেতু এই যে ম্যাথ এটা জাস্ট দেখাচ্ছি, বাট এর পরের থেকে আমরা অ্যাসেম্বলি আর দেখব, আমরা ডিরেক্ট কোথায় চলে যাব মোমেন্ট ডায়াগ্রাম। বাট মোমেন্ট ডায়াগ্রামও কিন্তু নরমালি কি এখান থেকে আসবে এমন না, কারণ এখানে মোমেন্ট ডায়াগ্রাম কি করে এটাকে বলা হয় কি জানো, এটাকে বলা হয় স্পেশাল মোমেন্ট ডায়াগ্রাম বাই পার্টস, মানে এটাকে তো পার্ট পার্ট করে করতে হবে। অর্থাৎ ধরো আমাকে মোমেন্ট ডায়াগ্রামটা অর্থাৎ সি পয়েন্টের রেসপেক্টে কাজ করতে বলছে, তাহলে সি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট কে কে দিচ্ছে, এই একটা মোমেন্ট দিচ্ছে, এই অংশটা একটা মোমেন্ট দিচ্ছে, এই অংশটা একটা মোমেন্ট দিচ্ছে, তাহলে মোমেন্ট ডায়াগ্রাম কটা আছে, ঠিক আছে? অর্থাৎ আমরা নরমাল যে মোমেন্ট ডায়াগ্রাম সেটার সাথে এটার একটু তফাৎ আছে, কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে এ পয়েন্টের রেসপেক্টে এ মোমেন্ট দিচ্ছে কিভাবে উপরের দিকে, তাহলে সেটা যেতে একটা কনসেন্ট্রেট লোড আর একটা ট্রায়াঙ্গুলার লোড হবে, 1440 কে আসছে হাফ তোমার 120 কে 12 দিয়ে গুণ করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই অংশটা এটা রেসপেক্টে একটা মোমেন্ট দিচ্ছে না, হ্যাঁ? সেটা কত ডিগ্রি মোমেন্ট, 2 ডিগ্রি, ঠিক আছে? এবং সেটা কোন দিকে, এটা নিচে থেকে এভাবে বাঁকাচ্ছে না, এটা দেখো নিচে দিকে নেগেটিভ, কথা বুঝতে পারছি? এটা ডিফ্লেক্টেড শেপটা কেমন এরকম না, তাহলে কি কম্প্রেশন নিচে, তাহলে মোমেন্টটা হবে নিচে নেগেটিভ, অথবা তুমি যদি চিন্তা করো ওইভাবে চিন্তা করতে পারো, ঠিক আছে? অর্থাৎ এটা এদিকে দিচ্ছে, তাহলে মোমেন্টটা কোন দিকে কাজ করবে, সরি সেটা এদিকে দিচ্ছে, তাহলে মোমেন্টটা কাজ করবে কোন দিকে, এদিকে, তাহলে এটা এসে ইয়া করলে এটা হবে নেগেটিভ, ঠিক আছে? ওইভাবে চিন্তা করতে পারো, তবে ওইভাবে চিন্তা করতে গেলে হয়তো একটু তোমাকে ভাবা লাগতেছে, তো আরো ইজি হওয়ার জন্য জিনিস আছে, মানে ডিফ্লেক্টেড শেপটা যেদিকে সেই পোরশনে কম্প্রেশন সাইড যেদিকে হবে তোমার মোমেন্ট ডায়াগ্রামটা হবে সেরকম, কম্প্রেশন সাইড নিচে থাকলে নেগেটিভ মোমেন্ট, কম্প্রেশন উপরে থাকলে পজিটিভ মোমেন্ট, ঠিক আছে? এটা আমার মনে হয় আরো একটু কনভেনিয়েন্ট, ঠিক আছে? এটা আবার তুমি ওখানে অ্যাপ্লাই করতে পারো, এখানে অ্যাপ্লাই করলে আবার ম্যাচ খাবে, ঠিক আছে? আচ্ছা, সো এই দেখো, তাহলে হচ্ছে যে এটা এই অংশটা আমাকে মোমেন্ট দিচ্ছে কিভাবে, এইভাবে, বুঝতে পারছি? আর এই অংশটা আমাকে মোমেন্ট দিচ্ছে কি নেগেটিভ না পজিটিভ, নেগেটিভ, কারণ এটা ডিফ্লেক্টেড শেপটা কিভাবে সো কম্প্রেশন আর যেটা বুঝতে পারছেন এটা নেগেটিভ, সো এটা দেখো নেগেটিভ, কিন্তু এটা কি দুটো এটা দুটো, ঠিক আছে? তাহলে দেখো আমার এটা রেসপেক্টে মোমেন্ট পাইছে কয়টা, তিনটা, তাহলে আমি তিনটা ইন্ডিভিজুয়াল মোমেন্ট ডায়াগ্রাম আছে। তোমাদের যদি এভাবে একটা জায়গার মধ্যে মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে কষ্ট হয়, তাহলে তুমি এটাকে তিন ভাগে ভাগ করে দিবা, কিভাবে, এই যে দেখো এটা সি পয়েন্ট, এটা এ পয়েন্ট, আজকে অ্যাটেন্ডেন্স নিয়ে গেছে, হ্যাঁ আজকে 3 তারিখের অ্যাটেন্ডেন্স এটা এখানে 1 তারিখ পর্যন্ত দিয়েছে। আচ্ছা 3 তারিখেরটা বলতে হবে, এখানে আচ্ছা এরপরে দেখো আমার ক্লাস এই কথা বলি, এই দেখো তো জিনিসটা এরকম না, তিনটা ডিফারেন্ট, তাহলে এটার জন্য তুমি একটা মোমেন্ট ডায়াগ্রাম যদি আঁকো তাহলে সেটা কি পাবা, এটা পাবা, এটার জন্য যদি মোমেন্ট ডায়াগ্রাম আঁকো তাহলে কোনটা পাবা, এটার জন্য যদি মোমেন্ট ডায়াগ্রাম আঁকো তাহলে কোনটা পাবা, ঠিক আছে? মাথায় রাখবা যে পোরশনটাকে তুমি মোমেন্ট মানে যে পোরশনের রেসপেক্টে কাজ করতেছো সেটাকে তুমি কি ধরবা, ফিক্স আপ করতে হবে, ঠিক আছে? কারণ ফিক্স আপ করতে হলে সেখানে তুমি কি পাবা, মোমেন্ট পাবা। আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসটা কি বুঝে গেছে, ডায়াগ্রামটা ক্লিয়ার? আচ্ছা, আমাদের বলছিল কি এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট অফ এরিয়া বের করতে কোন জায়গার মধ্যে এই জায়গার মধ্যে, তাহলে কি এটা আসবে, এটা এরিয়া আসবে, স্যার বুঝে না আমাদেরকে বলছে মোমেন্ট অফ এরিয়া বের করতে বলছে উইথ রেসপেক্ট টু সি এবং জায়গা হচ্ছে এস এর মধ্যে, ঠিক আছে? একটা জিনিস যেটা বিয়ে হচ্ছে আপনার সেকেন্ড যেটা বিয়ে নিচের সাইডে নেগেটিভ, স্যার এটা স্যার আপনার বিয়ে ওই পোর্শনটা থেকে স্টার্ট করা হচ্ছে, তুমি বলতেছো যে মানে জিনিসটা এরকম হওয়া উচিত যে না স্যার এটা মানে এখান থেকে স্টার্ট হয় এখানে কেন আপনার এই লোডটা তো না তুমি এটাকে এটা
দেখো তাহলে এটা হচ্ছে যে আমাদের যেটা আমাদের আনসার আসছে ওটা সো আমাদের আলটিমেটলি দেখো এরিয়াটা কিভাবে আসছে সেটা হচ্ছে দেখো যে মোমেন্ট অফ এরিয়া ইনটু x বার সেটা কিভাবে বের করব এটা হচ্ছে যে হাফ ইনটু এই যে দেখো এটা দেখে হাফ ইনটু ভূমি এটা কত এটা হচ্ছে 12 এই যে এটা তোমার 4 ছিল এটা 8 ছিল ঠিক আছে সো হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা ইনটু সেন্ট্রাল ডিসটেন্স c এর রেসপেক্টে কারণ আমাদের বলছে c এর রেসপেক্টে বের করতে তাহলে 1/3 অফ 12 হবে কারণ এই পাশ থেকে হলে 1/3 আর এই পাশ থেকে হলে 2/3 ঠিক আছে এটা তোমরা জানো এটা গেল প্লাস এটা হচ্ছে পজিটিভ পোরশন আর এটা হচ্ছে কি নেগেটিভ পোরশন তাহলে যেটা কত মাইনাস 1/3 কেন 1/n + 1 হ্যাঁ 2 প্লাস তাহলে 8 কত 8 মানে হচ্ছে ভূমি আর উচ্চতা কত 1920 এই 1920 ইনটু দিস সেন্ট্রাল ডিসটেন্স কত এখান থেকে এই যে তাহলে এটা কত 1/n + 2 তাহলে হচ্ছে কত 1/4 ইনটু কত 8 ওকে সো এখান থেকে আমাদের একটা LP50 মোমেন্ট এরিয়া মোমেন্ট ডায়াগ্রামের যে মোমেন্ট এরিয়া সেটার ইউনিট হচ্ছে যে LP50 বা কিলো নিউটন বা নিউটন মিটার কেন তো বুঝতেছো কারণ মোমেন্টের ইউনিট কি নিউটন মিটার তার সাথে আবার এরিয়া মানে একটা সেন্ট্রাল ডিসটেন্স কত মানে মিটার ঠিক আছে এটা কি স্কয়ার মিটার স্কয়ার এরিয়া স্কয়ার ঠিক আছে আচ্ছা তাহলে আমার এই জিনিসটা কি বোঝা গেছে আচ্ছা সো এরপরে এটা একটা প্রবলেম এটা হচ্ছে একটা ইকুয়েশন দেবো এটা যদি আমরা একটু দেখি এখানে কি বলা হচ্ছে যে বলা হচ্ছে যে কম্পিউট দ্য ম্যাক্সিমাম স্কোপ এন্ড রিফ্লেকশন ফর দ্য ক্যান্টিলিভার স্যার এক্সামে কি স্যার এরকম কোশ্চেন আসবে হ্যাঁ এটা একটা কোশ্চেন এটা পুরো বেসিক ক্লিয়ার করার জন্য আমি আচ্ছা। করছি। আমাদের সিলেবাসের অংশ এগুলো আমরা হচ্ছে এখন আমাদের মূল টপিক ছিল কনসিস্টেন্ট ডিফরমেশন আচ্ছা compute the maximum slope and deflection for the cantilever beam shown in figure that carries a load varying uniformly দেখো এই চিত্রটা কিন্তু দেওয়া নাই এটা আমি আঁকছি জাস্ট কোশ্চেন ছিল এটা এই কোশ্চেন থেকে এটা আঁকতে হবে কারণ কোশ্চেনে সবকিছু বলা আছে দেখো figure that carries a load varying uniformly from 0 at the wall অর্থাৎ ওয়াল হচ্ছে কত 0 to w naught at the plane তাহলে এখান থেকে বাড়তে গিয়েছে w naught ভ্যারিং তাহলে চিত্রটাকে বুঝতে পারছো তোমরা চিত্রের এই মোমেন্টের ক্যালকুলেশন এখানে যে ডেভিয়েশন এখানে যে ডিফ্লেকশন এখানে যে স্লোপ এগুলো সব আমরা বুঝে গেছি রাইট এটা নিয়ে তো কারো কোনো ডাউট নেই আচ্ছা সো এবার আসো আমরা যেটা সলভ করব অর্থাৎ আমাদেরকে স্লোপ এবং ডিফ্লেকশন বের করতে বলছে তার মানে কি আমরা এই যে tan a বা t ab এবং θ a এটা বের করব তাহলে আমরা এটা বের করার আগে আমাকে ফার্স্ট কি করতে হবে মোমেন্ট ডায়াগ্রামটা মোমেন্ট বাই পার্টসটা বের করতে হবে তাহলে তুমি একটু খেয়াল করো তুমি যদি এই পয়েন্টে যেতে এই পয়েন্টে ডিফ্লেকশন হচ্ছে তাহলে এই পয়েন্টের রেসপেক্টে কাজ করতে হবে মানে এটাতে কি ফিক্স সাপোর্ট পাঠাই দিবে তাহলে এটাতে কে দিচ্ছে বলো এই ইউডিএল নিচে স্টেপ একটা দিবে এই মোমেন্ট একটা দিবে এই একটা দিবে তাহলে চিত্র পাঠা বুঝতে পারছো সবাই তোমরা চাইলে চিত্র আলাদা আলাদা করে রাখতে পারো আবার চাইলে একই ডায়াগ্রামের মধ্যে রাখতে পারো আমি একই ডায়াগ্রামের মধ্যে রাখছি এই যে দেখো চিত্রটা তোমাদের আঁকা আছে না आज भी चालू আচ্ছা এই ভ্যালুগুলোতে কোনো প্রবলেম আছে কি দেখো এই ভ্যালুগুলো বের করাটা বুঝছো w not l/2 আর হচ্ছে এখানে যে মোমেন্ট আছে এগুলো তো বুঝছো হ্যাঁ এগুলো তো বুঝছো আচ্ছা এখন দেখো তাহলে এখন আমি কি করব ফার্স্টে এই যে এখানে এটার রেসপেক্টে ফার্স্ট আমি যদি বলি যে আমি কনসেন্ট্রেটেড রোড এটার মোমেন্ট বের করতে চাই তাহলে এটার মোমেন্ট কি আপওয়ার্ড উপরের দিকে মানে ডিফ্লেক্টেড শেপটা কোন দিকে উপরের দিকে তাহলে কম্প্রেশন উপরে তাহলে মোমেন্ট কি হবে পজিটিভ ঠিক আছে এবং যেটা কনসেন্ট্রেটেড রোড তাহলে এটা কি হবে এক ডিগ্রি এই দেখো এক ডিগ্রি এবং এটা কি হবে এটা ইনটু ডিসটেন্স হচ্ছে এটা তাহলে কত w নট l স্কয়ার বাই কত বুঝতে পারছি হ্যাঁ এরপরে কি এটা গেল না এরপর হচ্ছে যে ধরো মোমেন্ট আমি কি বলছিলাম মোমেন্ট কি করে মোমেন্ট ডায়াগ্রামে কিভাবে যায় রেক্ট্যাঙ্গুলার তাহলে এই পয়েন্টের রেসপেক্ট এটা এদিকে এটা শেপটাকে কি করতেছে নিচের দিকে নামাচ্ছে তাহলে নেগেটিভ না হ্যাঁ এই যে দেখো নেগেটিভ বুঝতে পারছো এটা কেন নেগেটিভ আচ্ছা এরপরে দেখো যে ইউডিএল যেটা আছে এটা কি করতেছে
এটা নিচের দিকে নামাচ্ছে, তাহলে এটাও কি নেগেটিভ, কিন্তু এটা কত ডিগ্রি হবে 3 ডিগ্রি। এবং এই ভ্যালুটা কিভাবে আসছে, হাফ ইনটু অর্থাৎ 1/n+1 ইনটু কত pH। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? এই ভ্যালুগুলো বের করতে ঝামেলা হয়, এগুলো বের করাটা ক্লিয়ার করলাম। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? হ্যাঁ, এবার আমার কাজ কি, এবার আমি জাস্ট মোমেন্ট এরিয়া বের করব এখান থেকে, আর কোনো কাজ নেই। এবার দেখো আমরা যদি এখানে যাই, এই যে দেখো একটু দেখো এখানে যে আমরা যেটা বলছিলাম যে আমাদের এর আগে চিত্রটা যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো, যে প্রথম চিত্রটা এখানে আমরা কি বলছিলাম যে আমাদের পয়েন্টের স্লোপটা আলটিমেটলি হচ্ছে আমার চেঞ্জ ইন স্লোপ। তাহলে আমি চেঞ্জ ইন স্লোপের সূত্র যেটা অ্যাপ্লাই করব সেটা আলটিমেটলি আমার হচ্ছে যে ডিফ্লেকশন পোরশনের স্লোপটা, যেটা থিটা ইকুয়াল থিটা ab লিখছি, যেটা ফর্মুলা কি 1/e ইনটু মোমেন্ট এরিয়া উইথ রেসপেক্ট টু ab। ab মানে কোনটা, যেটা এটা ছিল a, এটা ছিল ফিক্স আপ। ঠিক আছে, ওকে। এখন দেখো তাহলে হচ্ছে কি হচ্ছে, দেখো খেয়াল করো, তোমরা যদি একটু চিত্রটা দিকে খেয়াল করো, চিত্রটা দেখো, এই যে এটা দেখো এখানে হচ্ছে কি যে আমরা ফার্স্টে এটা একটা কি, এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, তাহলে এটা কি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, এটা জাস্ট ভূমি মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মানে 1/3+1 ইনটু pH। 1/8 হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা মাইনাস দৈর্ঘ্য ইনটু প্রস্থ মাইনাস 1/3+1 ইনটু pH। বুঝতে পারছি? সো এটা যেটা সেটা নেগেটিভ কেন, মানে স্লোপটা নেগেটিভ কেন, এগুলো নেগেটিভ, কারণ আমার এটা ডিফ্লেকশনটা কোন দিকে, নিচের দিকে হয়েছে। ঠিক আছে, সো এই জন্য এটা নেগেটিভ, ওটাই বলতেছে। আর ডিফ্লেকশন যেটা সেটা আমরা বের করছি, যেটা সেটা আমরা কত T/B, মাইনাসটা কত একটু পরে এক্সপ্লেন করতেছি। T/B কেন বের করব, যেটা আছে এগুলো সবই আগের মতো থাকবে, জাস্ট এখানে তো একটা করে কি অ্যাড হবে, সেন্ট্রোডাল ডিসটেন্স নাকি। স্লোপের সাথে ডেভিয়েশনের সূত্র তফাৎ কি, স্লোপের সূত্র কি 1/ei মোমেন্ট এরিয়া, আর ডেভিয়েশনের সূত্র কি 1/ei মোমেন্ট এরিয়া ইনটু কি সেন্ট্রোডাল ডিসটেন্স মানে x1। তাহলে এখানে দেখো এটা যা আছে তা আছে, দেখো জাস্ট হচ্ছে এখানে কি সেন্ট্রোডাল ডিসটেন্স আছে, এই দেখো যা আছে তা আছে, এটা সেন্ট্রোডাল ডিসটেন্স আছে, এটা যা আছে এটাও তা, এটা সেন্ট্রোডাল ডিসটেন্স। বুঝাতে পারছি সবাইকে? হ্যাঁ, সো এখান থেকে আমাদের 11টা আসছে। এখন নেগেটিভটা করতে আসলো, মানে এখানে নেগেটিভ ছিল, নেগেটিভটা মানে কি, তোমার এখানে জিনিসটা কিন্তু নিচে নামছে, ঠিক না? তাহলে এখানে দেখো তুমি এই রেফারেন্স পয়েন্ট মানে রেফারেন্স ট্যানজেন্টটা কোন দিকে, নিচে, আর তোমার এই স্লোপটা কোন দিকে, উপরে। সরি, রেফারেন্স ট্যানজেন্টটা উপরে, তোমার পয়েন্টটা হচ্ছে নিচে। ট্যানজেন্ট যদি উপরে থাকে তাহলে এটা কি নেগেটিভ না? আমরা পজিটিভ নেগেটিভ ডেভিয়েশনের পজিটিভ নেগেটিভ হিসাবটা দেখাইছিলাম। সো এখান থেকে কি আসছে, এটা হচ্ছে নেগেটিভ। সো আলটিমেটলি এটা হচ্ছে আমার কি, এই যে আমাদের এখানে যে ডিফ্লেকশনটা আসছে, এখানে ডিফ্লেকশনটা কত, এত, আর তোমার হচ্ছে এখানে যে স্লোপটা, এই স্লোপটা কত, এটা হচ্ছে এটা। সো বুঝতে পারছো, মাইনাস নেগেটিভটা আসবে একটু কোন নেগেটিভ, নেগেটিভ এর সামনে। এটা কারণ হচ্ছে দেখো আমাদের এটা তুমি একটু মিস করছো, সেটা হচ্ছে দেখো ডেভিয়েশনের নেগেটিভটা কিভাবে হিসাব হয়, যে যে ট্যানজেন্টের রেসপেক্টে কাজ করতেছো সেই ট্যানজেন্ট থেকে যদি তোমার ইলাস্টিক কার্ভের যে পয়েন্টটা তুমি ডিফ্লেকশনটা বের করতে চাচ্ছো বা ডেভিয়েশনটা বের করতে চাচ্ছো, সেই পয়েন্টটা যদি উপরে থাকে, ট্যানজেন্টটা যদি নিচে থাকে তাহলে এটা পজিটিভ। আচ্ছা, আর যদি ট্যানজেন্টটা উপরে কিন্তু তোমার এই পয়েন্ট হচ্ছে নিচে, তাহলে সেক্ষেত্রে কি হবে, নেগেটিভ। তোমার এখানে ট্যানজেন্টটা কোন দিকে, উপরে, পয়েন্টটা নিচে, এটা কি নেগেটিভ। বুঝতে পারছি? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার সবার? আচ্ছা, সো এখান থেকে আমরা এই জিনিসটা বের করব। ওকে, আরেকটা কোশ্চেন ছিল। স্যার এখানে আমাদের বিএমডি কোনো 3 ডিগ্রি কাজ ছিল। বিএমডিতে হ্যাঁ এটা 3 ডিগ্রি আর ইউভিআর যখন থাকবে ব্যারিং লোড, ওখানে তো মোমেন্ট 3 ডিগ্রি হবে। আচ্ছা, সো এখানে একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা তো সিম্পলি সাপোর্টেড, এটা আমি করাই দিব না, ঠিক আছে? এটা সলভ এখানে আছে, তোমরা নিজেরা একটু দেখো, এটা কাজটা একদম সিম্পল, ঠিক আছে? এটা আমি এখানে করাচ্ছি না, এটা তোমরা নিজেরা একটু দেখো। ওকে, এটা খুব সিম্পল কাজ, যদি আমরা স্টেপ ওয়াইজ একটা কাজ দেখাচ্ছিলাম না সিম্পলি সাপোর্টেড টিমে, ওইটা মনে আছে, ঠিক আছে? কাইন্ডলি এই যে এখানে আমি একটা প্রসেস দেখাচ্ছিলাম না, এই যে দেখো, এই যে
এখানে একটা প্রসেস দেখাইছি না চারটা স্টেপে সিম্পলি সাপোর্টেড বিম সলভ করার ক্ষেত্রে হুবহু এটার একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ওই ম্যাথ। তো এটা হুবহু সেম, একটু নিজের একটু দেখলাম, এটা আমি করা দিচ্ছি। লাস্ট হচ্ছে একটা প্রবলেম, এটা হচ্ছে লাস্ট প্রবলেম, ঠিক আছে, মানে এরিয়া মুভমেন্ট মেথডের লাস্ট প্রবলেম, ঠিক আছে। এই প্রবলেমটা যদি দেখি আমরা সেম ক্যাটাগরির প্রবলেম, একটু জাস্ট দেখবো আমরা। এটা বলছে ফর দ্য ক্যান্টিলিভার বিম শোন ইন ফিগার ইট ইজ অ্যাসিউম দ্যাট ই হচ্ছে কত 1.728 * 10⁶ psi, দেন হচ্ছে যে i হচ্ছে কত 15.6 × 10⁴, বাট ভ্যালু অফ p অর্থাৎ p এর ভ্যালু কত will cause a 1 inch deflection at the free end, মানে b এর ভ্যালু কত হলে এখানে যে ডিফ্লেকশন হচ্ছে সেটা 1 ইঞ্চি হবে, ঠিক আছে। এটা কি পারা যাবে? পারা যাবে এটা? জাস্ট কাজ আগের মতো, তুমি এখানে রেসপেক্ট, যেহেতু এখানে ডিফ্লেকশন তাহলে এখানে রেসপেক্টে মোমেন্ট নিয়ে কাজ করতে পারো, আবার তুমি চাইলে এটা রেসপেক্টে মোমেন্ট নিয়ে কাজ করতে পারো, কিন্তু সেখান থেকে কি করতে হবে, তোমার ডিসটেন্স হিসাব করতে হবে কিন্তু এটা রেসপেক্ট, এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। মূল কথা হচ্ছে ডিসটেন্সটা কার রেসপেক্ট হবে, যেখানে ডিফ্লেকশন হচ্ছে সেখানে ডিফারেন্স। আমরা এর আগের মেথে ফ্রি এন্ডের রেসপেক্টে মোমেন্ট বের করছি না, আমি এই ম্যাথটা করতে হচ্ছে যে ফিক্সড রেসপেক্টে। দেখো এটা মোমেন্ট ডায়াগ্রাম রাখছি ফিক্সড রেসপেক্টে। তুমি যদি তোমার কিউরিসিটি থাকে তাহলে তুমি এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্টটা করতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমার কয়টা আসবে, একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে কি এখানে একটা শেয়ার আছে, এখানে একটা মোমেন্ট আছে, এখানে কয়টা আসবে, তিনটা, ঠিক আছে। তো ফিক্সড রেসপেক্টে করার একটা সুবিধা হচ্ছে যে এখানে মোমেন্ট বাই পার্টসের এরিয়াগুলো আসে কম, দুইটা বা একটা বা দুইটা আসে। ফ্রি এর রেসপেক্টে করলে জিনিসটা কাজটা ইজি কিন্তু লেন্থি, এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। এখন তুমি এটা চুজ করো, তুমি এটা করে দেখতে পারো, এটা রেসপেক্টে মুভমেন্ট করে ম্যাথ করে দেখতে পারো, আনসারটা মিলে যাবে। সো আমি জাস্ট এখানে কাজটা তো তোমরা বুঝছো, আমি জাস্ট হচ্ছে যে ফাইনাল আনসারটা একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে দেখো এখান থেকে তুমি টি এফআইসি বের করলা, অর্থাৎ এই পয়েন্টের ডিফ্লেকশন যেটা সেটা বের করলা, সেখানে তোমার আননোন কি থাকবে, পি থাকবে, এই টি, এই যেখানে টি এফআইসি যেটা তুমি করছো যেটা ডেল, কারণ এই পয়েন্টে টি এফআইসি মানে কিন্তু ডেল, টি এফআইসি মানে কি এটা ডেল, তাহলে এটা এখন ডেল, তাহলে ই আই ডেল এটা চলে আসছে। আবার ডেল এর ভ্যালু তোমাকে দেওয়া আছে 1 ইঞ্চি, ই এর ভ্যালু দেওয়া আছে, আই এর ভ্যালু দেওয়া আছে, তাহলে সব ভ্যালু তুমি জানো, জানো না কি পি এর ভ্যালু, পি এর ভ্যালু চলে আসছে মাইনাস, পি এর ভ্যালু মাইনাস, এর মিনিং কি জানো, এর মিনিং হচ্ছে আমরা যেখানে নিচে স্কেল করছিলাম ডিরেকশন অফ ফ্লো, বুঝতে পারছি সবাই? হ্যাঁ, সো আজকের ক্লাসটাতে আসলে আমরা যে টপিকটা শুরু করতে যাচ্ছি সেটা শুরু করতে পারছি, ঠিক আছে। অর্থাৎ আমাদের মূলত আজকের ক্লাসের টপিকটা ছিল ফোর্স মেথড বা কনসিস্টেন্ট ডিফরমেশন মেথডের জ্ঞান শুরু করা। এনিওয়ে কোনো সমস্যা নেই, ওটা আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করব, বুধবার দিন। আজকে যতটুকু পড়াইছি জিনিসগুলো ভালো করে দেখে আসবা, কারণ ওই